সিলেট পাশে, যেখান থেকে পাহাড় শুরু সেখান থেকে বাংলাদেশের শেষ সীমান্ত। সীমান্তের গল্প বলতে আজকে চলে আসলাম আপনাদের সিলেট বর্ডারে। আজকের ভিডিওতে জানতে পারবেন সিলেট বর্ডারে কিভাবে ঘুরবেন, কত টাকা খরচ হয়, নানা বিস্তারিত। ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সিলেটের যাত্রা শুরু হয় চট্টগ্রাম শহর হতে 9টা 45 উদয়ন এক্সপ্রেস করে। আমরা ছিলাম 6 জন আর সুবন চেয়ারে আমরা সিট বুকিং করে। সকালে সূর্য উঠে আমরা দেখা পাই শ্রীমঙ্গলের সুন্দর রাস্তার ভিউ এবং সকাল সকাল পৌঁছে যাই সিলেট স্টেশন। স্টেশন হতে আমরা প্রথমে একটি রিজার্ভ সিএনজি নিয়ে চলে যাই পাঞ্চি রেস্টুরেন্টে। সিলেটে এই রেস্টুরেন্ট নাম করা অনেকে হয়তো জানেন। পাঞ্চি রেস্টুরেন্টে এসে আমরা ট্রাই করি খিচুড়ি, যার মূল্য মাত্র 75 টাকা। সত্যি বলতে প্রাইস অনুযায়ী পাঞ্চি হোটেলের এই খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট। তারপর সকালের নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি হোটেল খোঁজার উদ্দেশ্যে এবং আজকের ওয়েদারটাও খুব সুন্দর, অল্প অল্প বৃষ্টি। শাহজালাল মাজারের সামনে আমরা একটা হোটেলে উঠি, যার মূল্য পড়ে 1500 টাকা। সারা রাত না ঘুমানোর কারণে সকালবেলা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। তারপর বেরিয়ে পড়ি সিলেট শহরের ব্যস্ততা দেখতে। তারপর দুপুরে খাবারের জন্য আমরা চলে আসি সিলেটের নাম করা 5 ভাই রেস্টুরেন্টে। মানুষের ভিড় দেখে আমি রীতিমতো অবাকই হলাম। কিছু সময় অপেক্ষা করার পর আমরা একটি টেবিলে বসতে পারি। 5 ভাই রেস্টুরেন্ট এসে আমরা ট্রাই করছি সব রকমের ভর্তা। সত্যি বলতে 5 ভাই রেস্টুরেন্টের খাবার আসলে মজা ছিল আর আমাদের 6 জনের বিল এসেছিল মাত্র 700 টাকা মতো। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি সিলেট শহরের লোকাল মার্কেট ঘোরার জন্য এবং আমি একটু চা প্রেমিক, তাই ঘন ঘন চা একটু বেশি খাওয়া হয়। তারপর আমরা একটা সিএনজি ঠিক করে চলে যাচ্ছি শাহপাড়ার মাজারের দিকে। মাজারে ঢোকার আগেই আমার চোখ পড়ে এই বড় বড় বৃক্ষের উপর। জানি না কত বছরের পুরনো এই গাছ। অতঃপর আমরা মাজার জিয়ারত করে বেরিয়ে পড়ি আবারও সিলেট শহরের দিকে এবং মাগরিবের আগে করে আমরা চলে আসি শাহজালাল মাজারের সামনে এবং এখানে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই কবুতরগুলো। তারপর অল্প কিছু সময় পর আমরা চলে আসি সুরমা নদীর ব্রিজের উপর এবং দেখলাম এই ব্রিজের ব্যস্ততাও অনেক এবং এটা হচ্ছে সিলেট শহরের সার্কিট হাউস এবং এখানে রয়েছে সেই ঘড়িঘরটি। সম্ভবত এটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল। বলা যায় এই ঘড়িটি সিলেট শহরের ঐতিহ্য ধরে রেখেছে এবং এক কথায় বলা যায় রাতে সিলেট শহরও দেখতে কিন্তু বেশ চমৎকার রকমের সুন্দর। সবাইকে জানাই দ্বিতীয় দিনের জন্য শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠেই আমরা হোটেল থেকে একটা ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে যাচ্ছে উৎমাছড়া। শাহজালাল মাজারের সামনে থেকে এই সিএনজির ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা এবং আমরা এই রাস্তার প্রেমে পড়ে যাই। চলার পথে দেখা যাচ্ছিল মেঘালয়ের খুব সুন্দর পাহাড়। এমন প্রকৃতির সৌন্দর্যে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। প্রায় ঘন্টাখানিক এমন একটি রাস্তা দিয়ে আমরা চলাচল করি। অবশেষে আমরা চলে আসলাম উৎমাছড়া এলাকায়। সিএনজি স্টেশন থেকে নেমেই এখন কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে উৎমাছড়া। উৎমাছড়া যাওয়ার পথে দেখতে পারবেন ছোট বড় অনেক পাহাড়ের স্তূপ। মাঝপথে আপনি হেঁটে যাবেন এবং উপভোগ করবেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই মুহূর্তে আমরা চলে আসলাম উৎমাছড়া আর উৎমাছড়া নামার আগে বেশ কিছু দোকানপাট পেয়ে যাবেন। প্রয়োজনীয় পানি এবং খাবার এখান থেকে খেয়ে নিতে পারবেন। তারপর আমরা অবশেষে চলে আসলাম উৎমাছড়া। ক্লিন ওয়াটার। বর্তমানে আমরা আছি এখন উৎমাছড়াতে। মেঘালয় পাহাড় থেকে আসা স্বচ্ছ পানি আপনাকে মুগ্ধ করতে বাধ্য এবং এখানে আপনাদেরকে বলে রাখি এই সিলেট বর্ডার হাইকিং করতে কোনো রকম গাইডের প্রয়োজন নেই। মানুষজন থেকে জিজ্ঞেস করে করে আপনারা চলে যেতে পারবেন আমাদের মতো খুব সহজে। উৎমাছড়া থেকে এই ছোট্ট গড়টি লক্ষ্য করতে পারবেন। এই সোজা বরাবর একটি পথ রয়েছে যেখানে আপনি তুরুংছড়াতে পৌঁছাবেন। যে পরিমাণ রোদ আজকে, ভাই রে ভাই। কালকে কত সুন্দর বৃষ্টি ছিল, আজকে রোদ। তবে হ্যাঁ, রোদ পড়লেও কিছু কিছু জায়গায় এমন যে পথ দিয়ে হাঁটলে আপনার মন ভরে যাবে। আমাকে এই গ্রামীণ পথগুলো আসলে অনেক মুগ্ধ করে। কথায় আছে গন্তব্যে পৌঁছানোর চেয়েও গন্তব্য যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর হয়। তেমনই একটি ট্যুর হচ্ছে এটি। সত্যি বলতে যারা গ্রাম এবং হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে সিলেট বর্ডার সাইড, কারণ এখানকার গ্রাম এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আমি বলবো জীবনে একবার হলেও মেটু পথে হাঁটার অভিজ্ঞতা আপনি করে নিন। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা একটা লোকাল দোকান পেয়ে গেলাম। এখান হতে আমরা প্রয়োজনীয় নাস্তা এবং
এবং খাবার পানি পান করে নিই, কারণ সামনে আমাদের আরো দীর্ঘ পথ রয়েছে এবং প্রায় 40 হতে 1 ঘন্টার মতো হাঁটার পর আমরা অবশেষে চলে আসি তুরংছড়া। যদি আপনারা শুক্র শনি বাদে অন্যান্য সপ্তাহে দিনগুলোতে আসেন তাহলে এইসব জায়গায় মানুষের ভিড় অনেক কম থাকবে। মানুষের ভিড় কম থাকলে আপনি নিজের মতো করে এই জায়গায় এনজয় করতে পারবেন। অল্প কিছু সময় তরুণছড়ায় কাটানোর পর আমরা এখন চলে যাচ্ছি বিছানাকান্দির উদ্দেশ্যে। তাই আমাদের সবাইকে প্রথমে এই ছড়াটা পার হতে হবে। তরুণছড়ার আশেপাশের গ্রামটা আসলে অনেক সুন্দর এবং এই রাস্তার মধ্যে আমাদের দেখা হয়েছিল একটা ভেড়া এবং ছাগলের সাথে। এবং আমরা এখন হেঁটে চলেছি তুরুংপাড়ার মাঝখানে, যেখান থেকে মেঘালয় পাহাড় খুব কাছে মনে হয়। আর এখানে একজন দাদার সাথে দেখা হয়ে যায়। আমাদের উদ্দেশ্য ছিল বাইক নিয়ে যাওয়ার, বাট হঠাৎ করে এক নৌকা মাঝির সাথে দেখা। বিছানাকান্দি এখন আমরা আছি নৌকায় করে, অল্প কিছু দূর আসি। এখন মন চাইলো নৌকায় একটু ভ্রমণ করি, এই জন্য এখন নৌকায় উঠে পড়তেছি সবাই। আর আমি বলবো তরুণছড়া থেকে বাইক করে না গিয়ে নৌকায় যাওয়া, কারণ খুব কাছ থেকে মেঘালয় পাহাড় আর আশেপাশের সৌন্দর্য দেখতে পারবেন। ঠিক এভাবে একটা সুন্দর পথ দিয়ে আপনারা বিছানাকান্দি যেতে পারেন এবং নৌকা মাঝে আমাদেরকে নামায় দেয় লিডার পাড়ার একটু আগে করে, এবং এখান থেকে মোটামুটি 5 হতে 10 মিনিটের মধ্যে আপনারা বিছানাকান্দি চলে যেতে পারবেন হাইকিং করে। তবে এই পথটা আসলে অনেক সুন্দর। বড় হাইক করতে করতে এই মুহূর্তে আছি বগাইয়া লিডার পাড়া, বিশাল মাঠ। এখানে এখনো কৃষিকাজ হচ্ছে। আর এখন আমরা সিলেট ডিভিশন আর চিটাগং ডিভিশনের একটি ফুটবল ম্যাচ আয়োজন করেছি ইতিমধ্যে। এই যে এখানে, আর ওই যে ঝর্ণা। এই জন্যই বলতেছি জীবনের সময় থাকতে বর্ডার হাইকটা করে ফেলুন, আসলে অনেক সুন্দর। চারপাশটা আসলে অনেক সুন্দর, একবার আসলে আপনি এই জায়গার মায়া পড়ে যাবেন। ওই যে দেখেন সারি সারি মাঠে গরু, এগুলো হচ্ছে আসল বাংলার রূপ। ট্রাভেলার হতে হবে। অল্প কিছু সময় এলাকার ছেলেদের সাথে ফুটবল খেলার পর আমরা বর্ডারের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি বিছানাকান্দি। ওই যে সামনে যে স্বচ্ছ পানি দেখতেছেন, এটা হচ্ছে বিছানাকান্দির মেন পয়েন্ট। এবং বিছানাকান্দি 0 পয়েন্টে এসে দেখলাম এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, তাছাড়া আরো নানা রকম কেনাকাটার জন্য দোকান রয়েছে এখানে। তারপর বিছানাকান্দির সৌন্দর্য উপভোগ করার জন্য আরেকটু সামনে চলে গেলাম আমরা। ওইগুলো বাংলাদেশের বলতেছি, যে পাশের যেগুলো ওই যে ওটা হচ্ছে তার মানে এভাবে সিলেট বর্ডার হাইকিং এ একটা দিন বিছানাকান্দিতে শেষ হলো। বিছানাকান্দির আশেপাশে অনেকগুলো থাকার জায়গা পেয়ে যাবেন, আর ওখানে আমরা একটা রুম ঠিক করে রাতের খাবার এখানেই করে ফেলি। এখন বাজে সকাল 10:30টার মতো, আর আজকে ভ্রমণের 4র্থ দিন। আর আমরা এখন বর্তমানে মুসলিম পাড়া থেকে বিদায় নিচ্ছি। আর আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে এই রক্ষণছড়ার দিকে চলে যাওয়া। এখন আমরা নৌকার জন্য ওয়েট করতেছি। বেসিক্যালি বিছানাকান্দি যে ছড়াটা আছে এটা পার হয়ে আমাদেরকে যেতে হবে জাপলং এর দিকে। আর আমার সত্যি বলতে নৌকায় উঠতে অনেক ভালো লাগে, আর এখান থেকে মেঘালয়ের খুব সুন্দর পাহাড়ও দেখা যাচ্ছিল। নৌকা থেকে নেমে আমাদের উদ্দেশ্য এখন পান্থুমায় ঝর্ণার দিকে, এবং বর্তমানে আছে আমরা কুরুমছড়া গ্রামে। সিলেট বর্ডার হাইকিংয়ে আমরা অনেকগুলো গ্রাম দেখেছি এবং মোটামুটি অনেক সুন্দরও লেগেছিল। এবং এই সেতু পার হয়ে কিন্তু হাতের বাম পাশ করে কুরুমছড়া যাওয়া যায়, কিন্তু আমরা কুরুমছড়া স্কিপ করে সামনের দিকে এগোতে থাকি। সিলেট বর্ডার হাইকিং এ সিলেটের বর্ডার দেখার পাশাপাশি আসলে ছোট ছোট গ্রামগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এদিকে সুন্দর একটি মাদ্রাসা রয়েছে। এই সুন্দর পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লক্ষণছড়ার কিছু পথ আগে। আর দেখা হয়ে যায় বাংলার মেঠোপথের গল্পের সাথে। এই পথের এক পাশে ছিল মেঘালয়ের পাহাড় এবং অন্য পাশে ছিল বাংলার সমতল ভূমি। চোখ জোড়ানো একটু দৃশ্য ছিল আমার ভ্রমণের এই গল্পে। অবশেষে এই সুন্দর পথ দিয়ে হেঁটে আমরা চলে আসলাম লক্ষণছড়া। এই জায়গায় অনেক বেশি মানুষ থাকলে এই জায়গার সৌন্দর্য কখনো আপনি নিতে পারবেন না। তবে আমি যখন গিয়েছিলাম তখন মানুষের সংখ্যা নাই বললেও চলে, এবং এই জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে। অল্প কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন চলে যাচ্ছি পান্থুমা ঝর্ণার দিকে। পান্থুমা ঝর্ণা থেকে বের হওয়ার সময় একটি গ্রামের ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে, তারপর
চলে আসবেন এই সুন্দর মেট্রোপথে। এই রাস্তা বর্তমানের অবস্থা খুব বাজে অবস্থা, এবং অল্প কয়েক মিনিট হাঁটার পর আমরা চলে আসবো এক ছড়ার কাছে, যেটা পার হয়ে আমাদেরকে ওপার যেতে হবে। লক্ষণ ছড়ায় কিছু সিলেটি ভাই ব্রাদার সাথে আমাদের কথাবার্তা হয় এবং তারা আমাদেরকে ফ্রিতে এটা পার করাই দেয়। সত্যি বলতে তারা আমাদেরকে এই ভ্রমণে অনেক হেল্প করেছিল। হঠাৎ করে বাড়ার পর থেকে এত গরম পড়তেছে, আমরা মুসলিম কি একটা দোকান বলে এখান থেকে প্রচুর গরম হাঁটতেছি। আর এখানে সুন্দর একটি দৃশ্য দেখলাম, এটা হচ্ছে দেখেন গরুর সব গরু এবং তাদের মালিক গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। এগুলো হচ্ছে বর্ডার সাইডের আসল সৌন্দর্য। আসলে অনেক সুন্দর, বাংলাদেশের প্রকৃতি ভৌগোলিক অবস্থা আসলে অনেক সুন্দর। যারা ঘুরতে জানেন আসলে এইসব ঘোরার মধ্যেও একটু মজা খুঁজে পাবেন। চড়া পার হওয়ার পর আমরা একটা অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছে পান্থমা ঝর্ণার দিকে। সিলেট বড়াহাঙ্গিকে ইসলামাবাদ থেকে আমরা এখন একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছি পান্থমা ঝর্ণা থেকে। আর যাওয়ার পথে রাস্তাটা আসলে অনেক সুন্দর, কারণ এই পুরো ট্রিপে আমাদের সাথে কিন্তু মেঘালয়ের পাহাড়ের সম্পর্ক একটু দূর হয়নি। তারপর অল্প কিছু সময় আমরা চলে আসি পান্থমা ঝর্ণার সামনে। সিলেট বর্ডার হাইকিং চতুর্থ দিনে আজকে চলে আসলাম পান্থমা ঝর্ণার নিচে। এটা হচ্ছে ইন্ডিয়ার পান্থমা ঝর্ণা, আমরা অনেক দূর থেকে দেখতেছি। আর এটা হচ্ছে আমার প্রথম দিনের দুপুর 2টার দিকে। আর এখান থেকে আমরা যাবো জাফলং থেকে, ইনশাল্লাহ কিছুক্ষণ পর দেখা হবে জাফলং। এটাই হচ্ছে পান্থমা ঝর্ণা, যেটা দেখা লাগে আমাদের অনেক দূর থেকে। পান্থমা ঝর্ণার সেখানে খাবারের দোকান ছিল, ওখানে আমরা দুপুরে খাবার সেরে রিক্সা নিয়ে চলে যাচ্ছি জাফলং এর দিকে মায়াবী ঝর্ণা দেখতে। এবং পান্থমা ঝর্ণার পর থেকে এই গ্রামের রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল। সিলেট বড় হাইকিং এর আজকে হচ্ছে চতুর্থ দিন, আর আমি পান্থমা ঝর্ণা দেখে এখন চলে আসলাম রিক্সা করে এই নতুন বাজারের নিচে নেমে এখন আমরা নদীর জন্য ওয়েট করতেছি। সরি, নদীর জন্য না, নৌকার জন্য ওয়েট করতেছি যে আমরা এখন নদী পার হয়ে জাপান দিকে যাব। বর্তমানে আমি যে নদী পার হচ্ছি তার নাম হচ্ছে পিয়াং নদী। যখনই পিয়াং নদীর মাঝ বরাবর আসলাম তখনই বুঝতে পারলাম এই নদীর সৌন্দর্য কতটুকু, এবং পিয়াং নদীর আশেপাশে গ্রামের মানুষগুলো প্রতিনিয়ত তাদের নিত্য কাজে পারাপার হচ্ছে এই নদী। কাঠ থেকে নেমে আমাদের হাঁটা আবার শুরু হলো। কিছু সামনে যেতেই কিছু দোকান আর গাড়ির স্টেশন পেয়ে যাই আমরা। একটা টমটমে 6 জন চেপে আমরা চলে যাচ্ছি এখন মায়াবী ঝর্ণা দেখতে। এবং অল্প কিছু সময় পর আমাদের দেখা হয়ে যায় সিলেটের খাসিয়াপাড়া, যেখানকার রাস্তাঘাট আসলে ছবির মতো সুন্দর। জালি এবং কিছু ফুল গাছের ছাড়া দিয়ে খুব সুন্দরভাবে তাদের এরিয়াগুলো কভার করেছিল। এবং রিক্সা থেকে লক্ষ্য করে দেখলাম তাদের পাড়ার বাড়িঘরের আশপাশটা কিন্তু অনেক পরিষ্কার করে রাখে তারা। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণার খুব কাছে। তারপর 10 টাকা দিয়ে নৌকা পার হয়ে আমরা চলে গেলাম মায়াবী ঝর্ণার দিকে। মায়াবী ঝর্ণা যাওয়ার পথে অনেকখানি দোকান রয়েছে, যেখানে ইন্ডিয়ার বিভিন্ন রকমের চকলেট থেকে শুরু করে নানা জিনিসপত্র বিক্রি করে থাকে। এবং এই মায়াবী ঝর্ণার মানুষ এত পরিমাণ বেশি থাকে যে ঝর্ণার থেকে মানুষের সংখ্যা অনেক বেশি। এমন অবস্থা দেখে আসলে আমি আর বেশিক্ষণ এই জায়গায় থাকলাম না, চলে গেলাম জাফলং জিরো পয়েন্টের দিকে। আবারও আমরা নৌকা দিয়ে মায়াবী ঝর্ণা থেকে চলে যাচ্ছে জাফলং জিরো পয়েন্টের দিকে। বর্ষার সিজনে আসার কারণে জাফলং জিরো পয়েন্ট এখন বর্তমানে পানির নিচে, যার কারণে কিছুটা সময় আমরা এখানে আড্ডা দেওয়ার পর চলে যাব সিলেট শহরের দিকে। শহরে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার চেয়েও বেশি। এবং শহরে নামার পর আমরা এখন খুঁজতেছি চট্টগ্রাম উদ্দেশ্যে যাওয়ার জন্য বাস। কোন দিকে? ওর পাশে? এই ওর পাশে, ওর পাশে টিকিট করছেন? হ্যাঁ টিকিট করবো যে। তারপর স্লিপার বাসে আমরা চলে আসি চট্টগ্রাম শহরে, আর আমাদের গল্প এখানেই শেষ হলো।